পরনারীতে আসক্ত সাজু প্রায় বাসায় পরনারী নিয়ে আসে। আজও একজন সুন্দরীকে নিয়ে বাসায় প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী মিতা। স্বামীর অপকর্ম, চরিত্রের অধপতন দেখেও সে চুপ থাকে। কারণ তো একটা আছে, সে কারণটা না হয় একটু পরেই জানবো। মিতা হালকা একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলল, ম্যাডাম কি রাতে খাওয়া দাওয়া করে যাবে? আমি কি ভালো মন্দ কিছু রান্না করব? আমি খাবারের অর্ডার করেছি, আপনাকে খাবারের অর্ডার করতে হবে না। আপনি নিশ্চিন্তে বেডরুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। বলে এই সুন্দরী ললনার হাত ধরে বাসার ভেতরে চলে গেল। মিতার পৃথিবী জুড়ে আস্তে আস্তে কালো মেঘের ছায়া ঘিরে ধরেছে। দু চোখের কোণে জমেছে জল। মনে পড়ে যাচ্ছে সেসব দিনের কথা। কত রঙিন ছিল সেই দিনগুলো, কত ভালোবাসাময় ছিল। আজ সব অতীত বেদনা বিধুর। ভাবতে ভাবতে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। রুমের ভেতরে প্রবেশ করে সাথে নিয়ে আসা মেয়েটিকে বিছানার উপর বসতে বলল। মেয়েটি রুমের চারপাশে তাকিয়ে বিছানার উপর বসলো। সাজু চেয়ার টেনে মেয়েটির মুখোমুখি বসে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিয়ে ধরিয়ে টান দিতে দিতে বলল, আপনার নাম কি? আমার নাম সুইটি। আচ্ছা, আমি একটা কথা জানতে চাইবো। বলুন। ওই মেয়েটিকে আমার স্ত্রী ছিল, কিন্তু এখন আছে কিনা জানি না। মানেটা আপনার না জানলেও চলবে। এবার বলুন, এই লাইনে আপনি কতদিন এসেছেন? এই তো 2 বছর হলো। চাকরি করতে পারতেন, এই লাইনে আসলেন কেন? আমার স্বামী আমাকে এই লাইনে নিয়ে এসেছে। মানেটা আপনার না জানলেও চলবে। আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন। স্ত্রীর সামনে স্বামী পরনারী নিয়ে বাসায় এসেছে দেখেও আপনার স্ত্রী চুপ করে সাবলীল ভাষায় আপনাকে আপনি বলে সম্বোধন করলো। কিন্তু কেন? স্বামী হয়ে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করায়, কিন্তু কেন? আগে আপনারটা বলুন। আমি কথা দিচ্ছি, আমি আমার জীবনের গল্পটা আপনাকে বলবো। আমি মিতাকে অনেক ভালোবাসতাম, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। কিন্তু একদিন ব্যবসার কাজে আমি ঢাকায় যাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি সামান্য আহত হয়ে বাসায় ফিরে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। শুনশান নীরবতা আমার কাছে অবাক লাগলো। তারপর বেডরুমের সামনে আসতে কানে ভেসে আসলো হাসির শব্দ। আমি আরো অবাক হলাম। আস্তে আস্তে দরজার ফাঁক করে ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এমন দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে হলো পুরো আকাশটা আমার মাথার উপর পড়েছে। মিতা আমার বন্ধু সাইফুলের সাথে হাসি ঠাট্টা মশকরায় ব্যস্ত। আমি কি করব মাথায় কাজ করছে না। দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। আমাকে দেখা মাত্রই তাড়াহুড়ো করে সাইফুল আর মিতা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। আমি বিছানার কাছে আসতে সাইফুল হা হা করে হেসে উঠল। আমি অনেকটা অবাক হলাম। মিতা জানতে চাইলো, আপনি পাগলের মতো হাসছেন কেন? সাইফুল হাসতে হাসতে বলল, সাজু, আমি তোকে বাজিতে হারিয়ে দিলাম। তুই সবসময় বড় গলায় বলতি তোর প্রিয়তমা স্ত্রী তোকে ছাড়া অন্য কোনো পুরুষের বুকে কোনোদিনও মাথা রাখবে না। দেখলি তো, আজ তোর স্ত্রী শুধু আমার বুকে মাথা রাখেনি, আমার বুকে মুখ লুকিয়ে আমার বুকের ঘ্রাণ খুঁজেছে। আমি হাতে তালি দিতে দিতে বললাম, দারুণ, চমৎকার, আমার পছন্দ হয়েছে তোর অভিনয়। সাইফুল, তুই তো নাটক বা সিনেমায় নাম লেখাতে পারতি। মিতা, তুই কি করলি রে? আমার বিশ্বাস, আমার ভালোবাসা এক নিমিষেই তছনছ করে দিলি। আমি 1 সেকেন্ডের জন্য কোনোদিনও ভাবিনি আমার মিতা এমনটা করতে পারে। বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আরে কি করিসনি? তোর দেহটাকে অন্য পুরুষকে ভোগ করতে দিয়েছিস, আর বাকি থাকে কি বলতে পারিস? সাইফুল বলল, আমি আসতে চাইনি। তুই অফিসে যাওয়ার পর ভাবি আমাকে বারবার ফোন দিয়ে ডাকতো, কাছে টেনে জড়িয়ে ধরতো। সাইফুল, আর কোনো নাটক করিস না। তুই কি মিতাকে বিয়ে করবি? তাহলে এখন আমি ওকে ডিভোর্স দেব। সাইফুল পাগল নয় যে বাসি ফুলের গন্ধ নেবে। বলেই চলে গেল। মিতা কান্না করছে। এখন কি করবেন মিতা ম্যাডাম? আপনার তো আমও গেল, বস্তাও গেল। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। প্লিজ, আপনি আজকের পর থেকে আমাকে স্পর্শ করবেন না। আপনার ভালো লাগলে এই মুহূর্তে চলে যেতে পারেন, এই বাসায়ও থাকতে পারেন, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবেন না। ভেবেছিলাম মিতা চলে যাবে, কিন্তু 1 বছর হয়েছে কোথাও চলে যায়নি। আমি ওকে কষ্ট দিতে প্রতিদিন একটা করে মেয়ে বাসায় আনি, দরজা বন্ধ করে সারা রাত কাটায়, কিন্তু ও কিছু বলে না, শুধু কান্না করে। আপনার স্ত্রী আপনাকে আজও ভালোবাসে, আর আপনি সেদিনের ভুলটাকে বুকে পুষে প্রতিদিন তো ভুল করছেন। সাজু হাহা করে হেসে উঠল। হাসলেন যে? আমি কি হাসির কথা বলেছি? আজ আপনাকে নিয়ে এসেছি, কিন্তু আপনি হয়তো জানেন না আমি আপনার শরীর স্পর্শও করব না। কেন? কারণ আজও আমার সবটুকু জুড়ে মিতা শুধু, আর কাউকে এই বুকে ঠাঁই দিতে পারবো না। আমাকে আপনি অবাক করলেন। নিজে তো কষ্ট পাচ্ছেন, আপনার স্ত্রীকেও কষ্ট দিচ্ছেন। আপনি সত্যি একজন ভালো মানুষ। মিতা সেটা বুঝতে পেরে নিজের চোখে এত কিছু দেখেও আপনাকে ছেড়ে যাচ্ছে না। আর আমি এত ভালোবাসা দিয়েও একজন ভালোবাসার মানুষ পেলাম না, যাকে বিশ্বাস করে পরিবার প্রিয়জন ছেড়েছি। তার কারণে প্রতি রাতে খদ্দের কাছে হতে হয়। কি বলছেন আপনি? শুনবেন কি করে আমার সাথে? তাহলে শুনুন। বাসর ঘরে সেদিন জনি একা আসেনি, সাথে করে নিয়ে এসেছিল ভাড়া বাসার বাড়িওয়ালা মমিনকে। আমি বিছানা থেকে নেমে তাকে সালাম করলাম। বৃদ্ধ মমিন আমাকে ধরে তুলে বুকে জড়িয়ে ধরল। পাশে দাঁড়ানো ছিল আমার স্বামী জনি। আমি ভেবেছিলাম বৃদ্ধ মানুষ, হয়তো মেয়ে ভেবে আমাকে স্নেহ করছে। আমি আর প্রতিবাদ করিনি। আজও চুপচাপ স্বামীর হুকুম মেনে নিচ্ছি। কিন্তু কেন জানেন? এই জীবনটা শেষ কোথায়, কিভাবে শেষ হবে তা দেখার জন্য। আমার বিশ্বাস এই অন্ধকারময় জীবনটা একদিন আলোর দেখা পাবে। সেই দিনটির অপেক্ষায় আছি। সাজু বলল, এত ঘাত প্রতিঘাতময় জীবন আপনার, তারপরও আশার আলোর আশায় আছেন। কিন্তু আমি তো কোনো আলো দেখছি না।
না। ভাই, এই ধারণা ভুল। আপনি ভুল করবেন না, আর অভিমান পুষে রেখে দুজনে কষ্ট পাবেন না। আমি যতটুকু বুঝলাম, আপনার স্ত্রীও ভালো মানুষ, হয়তো শয়তানের পাল্লায় পড়ে ভুলটা করে ফেলেছে। সাজু দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিতা নিশ্চুপ হয়ে বিছানায় শুয়ে আছে। সাজু রুমের ভেতরে ঢুকে বিছানার পাশে বসে মিতা শরীরে হাত দিতে বুঝতে পারলো মিতা সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। সাজু চমকে উঠে টান দিয়ে মিতাকে বুকে নিয়ে মিতা মিতা বলে ডাক দিল। মিতা আর সাড়া দিচ্ছে না। মিতার হাতের মুঠোয় একটা কাগজ। সাজু কাগজটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। প্রিয়, আর পারছি না। চোখের সামনে তোমাকে অন্য নারীর সাথে দেখাটা যে নরক যন্ত্রণার চেয়েও কষ্টকর, তা হয়তো তোমাকে বোঝাতে পারবো না। আমি পাপী, মহা পাপী। তাই পাপের পথটা আবারও বেছে নিলাম। তুমি ভালো থেকো। অনেক ভালোবাসি প্রিয়। ইতি, তোমার ঘৃণার পাত্রী। সাজু হাওমাও করে কান্নায় ভেঙে পড়লো। মিতাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।